5 বছরে আপনার দুবেলা দুমুঠো খেতে না পাওয়ার যন্ত্রণা, আপনার ছেলে মেয়ের স্কুল কলেজে ভর্তি হতে না পারার যন্ত্রণা, আপনার বাড়ির ছেলে মেয়েকে 1000 কিলোমিটার দূরে কাজ করতে যাওয়ার যন্ত্রণা এবং কফিনবন্দি লাশ হয়ে বাড়িতে ফিরে আসার যন্ত্রণা, এইটা নিয়ে চর্চা হবে না। কে মন্দির করবে, কে মসজিদ করবে, এইটা নিয়ে চর্চা হবে। এইটা যদি আমাদের রাজ্য সরকার আর দেশের সরকার ভেবে থাকে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। কারণ এবারের নির্বাচন আসলে আমি আপনি এই গরিব মানুষ, পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ, তারা দুবেলা দুমুঠো খেতে পারছি কিনা তার উপর নির্ভর করে হবে। আমার আপনার বাড়ির ছেলে মেয়ে স্কুলে ভালো করে বিনামূল্যে পড়তে পারছি কিনা তার ভিত্তিতে হবে। আরে সরকারের কাজ তো তাই, স্কুল তৈরি করা, কলেজ তৈরি করা, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট, এইগুলো তৈরি করা সরকারের কাজ। সরকারের কাজ চাষির যদি সারের দাম বেড়ে যায়, তার যদি কীটনাশকের দাম বেড়ে যায়, সেইটা কমিয়ে দেওয়া সরকারের কাজ। সরকার কমিয়েছে? এই যারা এখানে চাষ করে দীর্ঘদিন ধরে চাষের সাথে যুক্ত, তাদের সারের দাম যেভাবে বাড়ছে, কীটনাশকের দাম যেভাবে বাড়ছে, ভেজা ধান বিক্রি করার সমস্যা যেভাবে প্রতি বছর বছর বাড়ছে, কোথায় সরকারের নেতা মন্ত্রীরা, কোথায় তৃণমূলের নেতারা যারা বলেছিল যে তৃণমূলের সরকার তৈরি হলে সোনার বাংলা হবে, তাদেরকে ভোটের আগে জবাব দিতে হবে যে গরিব চাষিকে যদি আলো ক্ষেতের ধারে আত্মহত্যা করতে বাধ্য হতে হয়, তাহলে তার ভোটে নির্বাচিত তৃণমূলের নেতা বড় বড় সাত মহলা বাড়ি করে বেঁচে থাকতে পারবে না। তার বিচার হবে, তার বিচার করতে হবে। আরে কারা ওরা? ওইসব ছিল না পঞ্চায়েতে ভোটের মেম্বার হওয়ার আগে কেউ চিনত না। 3 বছর 4 বছর মেম্বার হয়েছে, যে আগে একটা ভাঙা সাইকেলে চড়তো, একটা বিড়ি দুবারে ভাগ করে খেত, তার এখন 7 মহলা বাড়ি হয়েছে, বড় বড় গাড়ি হয়েছে, আপনার আমার চোখের সামনে দিয়ে ধুলো উড়িয়ে চলে যাবে। এই পশ্চিম বাংলা চলবে না। আপনার আমার পকেটের পয়সা লুট করে, 100 দিনের কাজের টাকা লুট করে, আবাস যোজনার টাকা লুট করে যারা কোটি টাকার মালিক হয়েছে, এই পাবলিক যদি তাকে কোটি টাকার মালিক বানিয়ে থাকে, তাহলে পাবলিক তাকে কান ধরে টেনে রাস্তায় দাঁড় করাবে। এই নির্বাচন আমরা এই কথা বলার জন্য এসেছি। 23-এর পঞ্চায়েত ভোট লুট, ওই সিভিকদের একাংশকে ধরে পুলিশের বড় বাবুরা তারা বললেন যে কি করব, বাড়ির ছেলেরা সব মরে গেলে বউরা তো সব অনাথ হয়ে যাবে, তাহলে কি তাই করবো নাকি? সিভিকদের পাঠানো হয়েছিল বাড়িতে বাড়িতে। এই সিভিক তাদেরকে জোর করা হয়েছিল রাত্রিবেলা আনিস খানের বাড়িতে যেতে। বাবার সাথে একজন সিভিক কথা বলছে, দোতলার বারান্দা থেকে ঠেলে ফেলে খুন করা হয়েছিল আনিস খানকে। আর এই সিভিক রাস্তায় যত বড় বড় মালবাহী ট্রাক যাবে ওইখান থেকে পয়সা তুলবে। আর এই সিভিকদেরকে, এই ভোটের সব থানার বড়বাবুদেরকে পঞ্চায়েত ভোটের সময় বাড়ি বাড়ি বানানো হবে যে লাল ঝান্ডার ভোটের প্রার্থী হওয়া যাবে না। কোন সিভিকের ভাস্তা সে লাল ঝান্ডার রাজনীতি করে, বলছে না না ওসব করা যাবে না, তাহলে তোমার চাকরি কিন্তু আমরা খেয়ে নেব। আমরা বলে যেতে চাই যে লাল ঝান্ডার সভা সমাবেশ থেকে এই কথা পুলিশের বড় কর্তাদের বলে যেতে চাই যে আপনি যে উর্দিটা পড়ছেন ওইটা আসলে জনগণের, মানে আমার আপনাদের ট্যাক্সের টাকায় কেনা। আর আপনি যে চাকরিটা করছেন তার নাম পাবলিক সার্ভেন্ট, মানে জনগণের সেবা করার চাকরি। চোর চিটিংবাজদের রক্ষা করতে যাবেন না, হাওয়া চিরকাল একরকম থাকবে না, চোর চিটিংবাজরা চিরকাল জেলের বাইরে থাকবে না। ফলে এই 26-এর নির্বাচন, এই নির্বাচনের সামনে এসে তৃণমূল আবার আপনার কানে কানে বলতে আরম্ভ করেছে যে বিজেপি চলে আসবে, আমাদের ভোট দেবেন। কিন্তু পূর্ব মেদিনীপুরে বিজেপি চলে আসবে বলে যে তৃণমূলের লোকজন, সাধারণ মানুষ সারা বছর ধরে ভয়ে ভয়ে তৃণমূলকে ভোট দিতেন, তারপরে দেখছেন তৃণমূলকে ভোট দেওয়ার নেতাটা বিজেপিতে চলে গেল না? তৃণমূল থেকে কতগুলো নেতা গত কয়েক বছরে বিজেপিতে চলে গেছে, আবার বিজেপি থেকে ফিরে তৃণমূলে চলেছে, তার হিসেব আছে। সবচেয়ে চমৎকার হিসেব হচ্ছে বাবুল সুপ্রিয়। তো 34 বছরের বামফ্রন্ট সরকার মন্দির মসজিদের সামনে ছেড়ে দিন, পাড়ার মধ্যে মানুষে মানুষে ভয়ে ভয়ে কোনোদিন ঝামেলা লাগালি মারামারি হয়নি, ধর্ম নিয়ে, জাত নিয়ে। আর ওই বাবুল সুপ্রিয় আসানসোলে সংসদ থাকার সময় ওইখানে দাঙ্গার আগুনে ইমাম সাহেবের ছেলেকে পুড়ে মরতে হলো। আর ওই বিজেপির নেতা বাবুল সুপ্রিয় ঘাটের জলকে কালীঘাটের নৌকা মিলিয়ে আজকে তৃণমূলের নেতা হয়ে গেল। কোন তৃণমূলের নেতা যারা এত বড় বড় কথা বলছিল যে বিজেপির বিরুদ্ধে লড়াই হবে, তাহলে বাবুল সুপ্রিয় যে ওইখানে ইমাম সাহেবের ছেলে যে মারা গেল, দাঙ্গায় উস্কানি দিল, তাকে তৃণমূল ঘরে নিয়ে নিয়েছে। ওরা তাই করবে দাদা, ও সংখ্যালঘুটুকু ওদের কাছে কোনো ব্যাপার না। যদি ব্যাপার থাকতো তাহলে ওরা নতুন করে মাদ্রাসা তৈরি করতে পেরেছে। যদি থাকতো তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশনের যেখানে স্কুল শিক্ষক নিয়োগ হওয়ার কথা, তাদেরকে প্রতি বছর নিয়ম করে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা করেছে তৃণমূল? একটা করতে পেরেছে না? কিছু করতে পারে। কি করতে পেরেছে?
নিজেদের পকেট ভরতে পেরেছে। কেউ খাটের বান্ধবীর খাটের তলায় টাকা রাখিয়েছে, কেউ কেউ আছে কলকাতায় ওইসব বড় বড় বাড়ি করেছে, যা করেছে করেছে সে 26-এর নির্বাচনের আগে করেছে। 26-এর নির্বাচনের পর যখন লাল ঝান্ডার শক্তি বাড়বে, তখন দল মত নির্বিশেষে সবকটা চোর চোরটা চিটিংবাজকে জেলের খানি টানানোর জন্য এই বামপন্থা, এই সাধারণ মানুষ তারা লড়াই করবে। কারণ বামপন্থীদের ক্ষমতা যখন বাড়বে, তখন প্রতি বছর মাদ্রাসা সার্ভিস কমিশন হবে। বামপন্থীদের ক্ষমতা যখন বাড়বে, তখন কৃষকদের ওখানে সারের দাম আর কীটনাশকের দাম কমানোর লড়াই হবে। বামপন্থীদের ক্ষমতা যখন বাড়বে, তখন বন্ধ হয়ে যাওয়া সরকারি স্কুল আবার খুলবে। বামপন্থীদের ক্ষমতা যখন বাড়বে, ওই স্কুলে মিড ডে মিলে বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়ানোর ব্যবস্থা হবে। এইগুলো নিয়ে আপনি কোনো চর্চা শোনেন? মিড ডে মিলে প্রাইমারিতে 6 টাকা করে দেয় বাচ্চা পিছু খাওয়ার জন্য, আর পাড়ায় একটা ডিমের দাম 7 টাকা, 7.5 টাকা, 8 টাকা করে হয়ে গেছে। তাহলে সরকার পয়সা দেবে না? মমতা বন্দ্যোপাধ্যায় এত কথা বলে বেড়াচ্ছেন, সংখ্যালঘুদের জন্য আমি এই করি ওই করি। গত পঞ্চায়েত নির্বাচনে লাল ঝান্ডার হয়ে লড়াই করতে গিয়ে যে 6 জন কর্মী শহীদ হয়েছেন, তাদের মধ্যে কতজন সংখ্যালঘু রয়েছেন আপনার এলাকার পাড়ার তৃণমূল নেতাদেরকে এইবার ভোট দিতে যাওয়ার আগে জিজ্ঞাসা করে নেবেন। ফলে মানুষকে ওরা মানুষ হিসেবে দেখে না, মানুষকে ওরা দেখে যে এইবার লোককে একটু বোকা বানিয়ে কোনোভাবে ভোটটা ভাগাভাগি করে দেওয়া যায় কিনা। আগের বিধানসভার সময় বলেছিল এনআরসি করতে দেবো না, কিন্তু এনআরসির জন্য ডিটেনশন ক্যাম্প করবে বলে, সংখ্যালঘুদের কি ওখানে জেলে রাখবে বলে রাজারহাটে বিজেপিকে জমি দিয়ে দিল এই তৃণমূলের সরকার আর এই মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ভুলে যাই। তারপর এখন বললেন এসআইআর করতে দেব না, কিন্তু এখন দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার অফিসার, তার ইয়ারোরা, কোথাও একজন কোন সরকারি দপ্তরের অফিসার নির্বাচন কমিশনে চিঠি দিচ্ছেন যে এইটা ঠিক কাজ হচ্ছে না, আমি বিরোধিতা করছি, আমি চিঠি লিখলাম, দিচ্ছেন? কেউ দিচ্ছেন না। এই যে ডবল ইঞ্জিনের যে সরকার, বিজেপির যে সরকার আছে, যেখানে উড়িষ্যায়, আসামে, মণিপুরে, বিভিন্ন জায়গায় বাংলায় কথা বলার অপরাধে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর যে নির্যাতন হচ্ছে, তাদেরকে পিটিয়ে খুন করে দেওয়া হচ্ছে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি কোন রাজ্যের সরকারকে লিখেছেন যে বাংলাভাষী মানুষকে বাঁচাতে হবে। হ্যাঁ, বাঁচানোর লড়াই করেছে লাল ঝান্ডা। এই আজকের দিনে দাঁড়িয়েও প্রতিদিন যেখানে যেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, প্রতিদিন যেখানে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হয়েছে, বাংলা বাঁচাও যাত্রায় আমরা দমকলে পরিযায়ী শ্রমিকদের সহায়তা কেন্দ্র করে তুলেছি। আজকে গঙ্গা পদ্মার ভাঙনে যে ভূতনির চর ক্ষতিগ্রস্ত, সেখানে লাল ঝান্ডা বিকল্প পাঠশালা তৈরি করেছে। কারণ আমরা হারতে শিখিনি, আর আমরা মানুষকে হারিয়ে যেতে দিতেও শিখিনি। ফলে আগামী দিনের লড়াই ওই তৃণমূল আর ওই বিজেপি, কে কোন দিন কোন দলে থাকবে কোনো হিসেব নেই। একজন কেন্দ্রের সরকার চালাচ্ছে 12 বছর, একজন রাজ্যের সরকার চালাচ্ছে 14 বছর। মানুষকে শুধু লুটে নেওয়া ছাড়া, শুষে নেওয়া ছাড়া, বেচে দেওয়া ছাড়া আর কোনো কাজ ওরা করেনি। ফলে এই দেশ বাঁচার দালালদের বিরুদ্ধে, এই চোর চোরটা চিটিংবাজদের বিরুদ্ধে দেশ বাঁচানোর একমাত্র প্রেসক্রিপশন হচ্ছে এই লাল ঝান্ডা। লাল ঝান্ডাকে ভোট দিলে তৃণমূল হটবে, লাল ঝান্ডাকে ভোট দিলে বিজেপি হটবে, আর লাল ঝান্ডাকে ভোট দিলে আপনি আমি প্রত্যেকে মাথা উঁচু করে, শিরদাঁড়া সোজা করে নিজের ভবিষ্যৎকে শক্তপোক্ত ভাবে এই পশ্চিম বাংলায় এগিয়ে নিয়ে যেতে পারবো। ফলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লাল ঝান্ডাকে গোটা পশ্চিম বাংলায় এগিয়ে নিয়ে যাওয়ার লড়াইতে আরো দৃঢ়ভাবে আমাদের রাস্তায় নেমে পড়তে হবে। ওরা চোখ রাঙাবে, আমরা পাল্টা চোখ রাঙাবো। ওরা 200 লোক হাজির করবে, আমরা 2000 লোক হাজির করে চোর চোরটা চিটিংবাজদের এলাকা ছাড়া করতে হবে। এই আশা ভরসা দিয়ে আমার কথা এখানে শেষ করছি। বিপ্লব বর্তমান অবস্থা সম্বন্ধে এত সুন্দরভাবে বক্তব্য আপনাদের সামনে রাখার জন্য আমরা